আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে এই অসাধারণ কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব। একই সাথে এই কবিতার অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোরও উত্তর করে দেবো তোমাদেরকে। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, কবিতার শুরুতেই আমি এই কবিতা সম্পর্কে তোমাদেরকে একটু বলে নিতে চাই যে এই কবিতায় কবি জীবনানন্দ দাশ জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে এই কবিতায়। তো তিনি মূলত মনে করেন যে যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না, অর্থাৎ তিনি মৃত্যুর পরও এ দেশের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত থাকতে চায় আর কি। তো দেখো, তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে সঙ্গচিল বা শালিকের বেশে, সঙ্গচিল বা শালিক অর্থাৎ বাংলাদেশের এক ধরনের পাখি, তাই না? তো এই সঙ্গচিল বা শালিকের বেশে তিনি দেশে আবার ফিরে আসতে চান তার মৃত্যুর পরে। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোলে ঘেঁষে নীড়ে ফিরে আসে, তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতিতে মিশে যাবেন। এই যে কবির যে ধারণা, এই ধারণাটিরই প্রতিফলন কিন্তু কবিতায় ঘটেছে। চলো প্রত্যেকটা লাইন আমরা একটু বুঝে বুঝে বিশ্লেষণ করে পড়ি। প্রথমে কবি বলছে, দেখো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। ধানসিঁড়ি বলতে একটা নদী, এবং সেই নদীর তীরে তিনি আবার আসবে সে কথা বলা হচ্ছে। অর্থাৎ অপরূপ এই বাংলাকে কবি খুব ভালোবাসেন। ধানসিঁড়ি নদীটিও তার খুব প্রিয়। মৃত্যুর পরও তিনি এদেশের সৌন্দর্য ভুলতে পারবেন না। অর্থাৎ কবি যখন মৃত্যুবরণ করবেন তখন তিনি মনে করেন যে তিনি যেন আর এই তার দেশের যে সৌন্দর্য সেটি তিনি ভুলতে পারবেন না। তাই মায়া আর ভালোবাসার টানে তিনি ধানসিঁড়ি নদীর তীরে এ বাংলায় আবার ফিরে আসবেন। এরপর বলা হচ্ছে, হয়তো মানুষ নয়, হয়তো বা সঙ্গ চিল শালিকের বেশে। অর্থাৎ পরের জন্মে হয়তো মানুষ হয়ে কবি ফিরে আসতে পারবেন না, তবে সঙ্গচিল বা শালিক হয়ে ফিরে আসবেন, কারণ সঙ্গচিল শালিক এ বাংলারই পাখি। তো এই কথা কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ হিন্দু ধর্মের কিন্তু একটা বিশ্বাস আছে যে তারা মৃত্যুর পরেও আবার তাদের পুনর্জন্ম হবে বিভিন্ন রকম প্রাণীদের বেশে, তাই না? তো কবি ভাবতেছে বা কবি এখানে বলতেছে যে তিনি যখন মৃত্যুবরণ করবেন তিনি তখন মানুষ হিসেবে যদি ফিরে আসতে নাও পারে, তিনি এদেশেই ফিরে আসতে চাই। এদেশের যে সঙ্গচিল পাখি বা শালিক পাখি আছে তাদের বেশে এ বাংলায় তিনি আবার ফিরে আসতে চাই। এই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরের লাইনে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো, যে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। তো এখানে বাংলার যে বৈচিত্র্যময় ঋতু আছে, বৈচিত্র্যময় যে পাখিকুলগুলো রয়েছে, এগুলোর উদাহরণও কিন্তু কবি এখানে দিয়েছে। তো বলা হচ্ছে কি, দেখো, যে পরের জন্মে হয়তো মানুষের কবি আচ্ছা এই লাইন, তাই না, যে ভোরবেলার শান্ত স্নিগ্ধ পরিবেশ অতি মনোরম। সাধারণত ভোরবেলা কাকই প্রথমে ডেকে ওঠে এ বাংলায়। কার্তিক মাসে নবান্ন উৎসবে মেতে ওঠে কৃষকেরা। কবি ভোরের কাক হয়ে নবান্ন উৎসব মুখর দেশে ফিরে আসতে চান। এ লাইনটা দ্বারা কিন্তু কবি এই কথাটি বুঝিয়েছে। এরপরে দেখো, পরের লাইনে বলা হচ্ছে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। অর্থাৎ কবি কিন্তু প্রত্যেকটা লাইন দিয়ে এ বাংলার যে বৈচিত্র্যময় ঋতুভেদে যে উৎসব এবং সৌন্দর্যগুলি রয়েছে সেগুলো কিন্তু ফুটে তুলছে। তো বলছে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। অর্থাৎ কার্তিক মাসের শেষ থেকেই এদেশের গ্রাম অঞ্চলে বেশ কুয়াশা পড়ে। তো দেখো, এখানে শীতকালের কথা কিন্তু কবি তুলে ধরছে। কবি কুয়াশায় কুয়াশায় ভেসে ভেসে বাংলার কাঁঠাল গাছের ছায়ায় আশ্রয় নিতে চান। অর্থাৎ এই লাইনগুলি দ্বারা কিন্তু কবি বাংলার সৌন্দর্যকে তুলে ধরেছে এবং তার যে মনের ইচ্ছা যে তিনি মৃত্যুর পরও আবার এই বাংলায় ফিরে আসতে চান নানান বেশে, সেটাও কিন্তু কবি তুলে ধরেছে।
এবার বলছে হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। অর্থাৎ কবি বলছে যে কবি হাস হয়ে জলে ভেসে আসবেন, হাস হয়ে বাংলায় ফিরে এলে তার লাল পায়ে কোনো কিশোরীর দেওয়া ঘুঙুর থাকবে। এই কথাটি দিয়ে কিন্তু এই লাইনটিতে কিন্তু এই কথাটি কবি এখানে বুঝিয়েছে। এরপর বলা হচ্ছে দেখো সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। জলে ভেসে থাকা কলমি লতা, কলমি কিন্তু জলে ভেসে থাকে অর্থাৎ পানিতে হয় আর কি। তার সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকে বেগুনি রঙের কলমি ফুল। কলমি হালকা গন্ধ ভরা জলে ভেসে ভেসে কবি হাস হয়ে সারাদিন কাটিয়ে দিবেন। আচ্ছা, এরপরের লাইনটে কবি বলতেছে দেখো যে আবার আসিব আমি বাংলার নদী মাত ক্ষেত ভালোবেসে। কবি বাংলার রূপালী নদী সবুজ ফসলের ক্ষেত ভালোবাসেন, মৃত্যুর পরও পুনরায় এদেশে ফিরে আসবেন। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। সারা বাংলায় অসংখ্য নদীনালা খাল বিল ছড়িয়ে আছে, কিন্তু এগুলোর ঢেউয়ে তীরে ভিজে যায়। কবি বাংলার এই করুণ ডাঙায় বাংলার মানুষের সাথে মিলিত হওয়ার জন্য জলাঙ্গির ঢেউয়ে ভেসে এদেশে ফিরে আসবেন। আমাদের দেশ কিন্তু নদীমাতৃক দেশ, তো এই নদীকে কেন্দ্র করেই কিন্তু মানুষের যে বসত বাড়ি সেগুলো গড়ে ওঠে, মানুষের যে জীবনযাত্রা সেটি কিন্তু গড়ে ওঠে। তো কবি কিন্তু এই লাইন দ্বারা এই কথাটি বুঝিয়েছে যে তিনি এই এই যে জলাঙ্গির ঢেউয়ে ভেসে এদেশে ফিরে আসবেন, তাই না? আচ্ছা, এরপর দেখো বলছে হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। কবি সুদর্শন হয়ে বাংলায় ফিরে আসবেন। সন্ধ্যার বাতাসে উড়ে বেড়ানো গোবরে পোকার সৌন্দর্যও কবিকে আকৃষ্ট করে বাংলায় ফিরে আসতে। এই যে নানান রকম উদাহরণ কবি এখানে টানতেছে, কবি এখানে কিন্তু বাংলার যে সৌন্দর্য প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র যে সৌন্দর্যগুলি রয়েছে, যে উপাদানগুলি রয়েছে বাংলার সৌন্দর্যের, সেগুলোও কিন্তু কবি এখানে তুলে ধরছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি দেখো হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। কবি লক্ষ্মী পেঁচার রূপ নিয়ে ফিরে আসতে পারেন তার প্রিয় বাংলায়। শিমুলের ডালে বসে কবি লক্ষ্মী পেঁচা হয়ে বাংলাকে মঙ্গলের কোনো বার্তা শোনাবেন। তো কবি কিন্তু এখানে কি করছে দেখো, এই যে বাংলার যে সৌন্দর্য, তিনি যে কোনো একটা দিক থেকেই যে কোনো একটা উদাহরণ নেই কিন্তু বাংলায় ফিরে আসতে চাচ্ছেন। এরপর বলা হচ্ছে দেখো হয়তো খয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে। কবি দুরন্ত শিশু হয়ে বাংলায় ফিরে আসতে চান। তিনি উঠানের ঘাসের উপর বসে খেলা করবেন, আর খেলতে খেলতেই খয়ের ধান ছড়িয়ে দেবেন উঠানের ঘাসে। কবি কিন্তু শিশুতোষ হয়েও এই বাংলায় ফিরে আসতে চাচ্ছেন। এরপর আবার বলা হচ্ছে যে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। কবি হয়তো বাংলায় ফিরে আসবেন এক কিশোর হয়ে, সাদা ছেঁড়া পাল তুলে তিনি ডিঙ্গা বানাবেন রূপসার ঘোলা জলে। বাংলায় এই চিরচেনা দৃশ্যের মধ্যেই কবি নিজেকে দেখতে ভালোবাসেন চিরকাল। দেখিবে ধবল বক, অর্থাৎ রাঙামেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। সন্ধ্যার দিকে ডুবন্ত সূর্যের রঙিন আলোয় আকাশে ছড়ানো মেঘগুলোও রঙিন হয়ে যায়, আর সেই রাঙামেঘ ছাত্রে অন্ধকারের নীরে ফেরে সাদা বকের দল। কবি নিজেকে সে সাদা বক কল্পনা করেই বাংলায় ফিরে আসতে চান। এই ছিল তোমাদের জন্য এই কবিতার বিশ্লেষণটি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেটিকে আবার বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো এরপর তোমাদের এখান থেকে অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে, 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে ধানসিঁড়ি কিসের নাম? উত্তরটি হবে কিন্তু ধানসিঁড়ি নদীর নাম। এবার দেখো আবার আসিব ফিরে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরটি হবে খ নম্বর রূপসী বাংলা। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। এখানে সারাদিন কেটে যাবে কার? খ নম্বর, উত্তরটি হবে কবির। এবার দেখো 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি কবিতা অংশ দেওয়া হয়েছে, এটি পড়ে তোমাদেরকে 4 এবং 5 নম্বর প্রশ্ন উত্তর করতে হবে। এখানে বলা হচ্ছে গোধূলি লগনে জগদীশের স্মরণে বিদায় লইব জনমের তরে, লুকাইব আমি সন্ধ্যার আধারে বাংলা মায়ের করে। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকে আবার আসিব ফিরে কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? উত্তরটি হবে 4 এর ক স্বদেশ চেতনা। এবার দেখো 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে
উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি উদ্ভাসিত হয়েছে নিচের কোন চরণে? উত্তরটি হবে কিন্তু এখান থেকে খ নাম্বার 1 ও 3, অর্থাৎ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় এবং আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে তোমাদেরকে যে উদ্দীপকগুলি দেওয়া হয়েছে আমরা সেগুলি একটু পড়ে ফেলি। চলো, 1 নম্বর সৃজনশীল উদ্দীপকে বলা হচ্ছে, পল্লীর সন্তান অমিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার্থে ফ্রান্সে যায়। সেখানকার সুপ্রশস্ত রাজপথ, উদ্যান, নির্মল প্রকৃতি তার খুব ভালো লাগে। রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টপেজ সব জায়গায় দেশি বিদেশি স্মরণীয় ব্যক্তিবর্গের মূর্তি স্থাপনের মাধ্যমে ফরাসিদের দেশপ্রেম দেখে সে বিস্মিত হয়ে ওদের ক্যাফে, মিউজিয়াম সবকিছুই তাকে আকৃষ্ট করে। উচ্চশিক্ষা শেষ করে অমিত স্থায়ীভাবে সেখানে থেকে যায়। তার অতীত স্মৃতি ফরাসি সৌন্দর্যের মোহ ক্রমশই ধূসর হয়ে ওঠে। চলো এখান থেকে আমরা ক খ গ ঘ প্রশ্ন 4টির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উঠানে খইয়ের ধান ছড়াই কে? উত্তর হবে দেখো, উঠানে খইয়ের ধান ছড়াই এক শিশু। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, মানুষ না হয় সঙ্গচিল শালিকের বেশে, জীবনানন্দ দাশ এদেশে ফিরতে চান কেন? কবি জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকতে চান বলে মানুষ না হলেও সঙ্গচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসতে চান। কবি জানেন মৃত্যুর মধ্যে একদিন তাকে দেশ থেকে বিদায় নিতে হবে, কিন্তু কবি তার দেশকে ভালোবাসেন। প্রিয় জন্মভূমির অত্যন্ত সাধারণ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। তিনি এদেশের বিভিন্ন রূপ বৈচিত্র্যের অনুষঙ্গ হয়ে আবার ফিরে আসতে চান। তিনি তাই বলেন যে মানুষ হয়ে তিনি আর এদেশে ফিরে আসতে না পারলেও প্রকৃতির বুকে সঙ্গচিল বা শালিকের বেশে ফিরে আসবেন। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, আবার আসিব ফিরে কবিতায় উদ্দীপকের ফরাসি জাতির কোন দিকটির প্রতি ইঙ্গিত করে বর্ণনা করো? উত্তর দেখো, আবার আসিব ফিরে কবিতায় উদ্দীপকের ফরাসি জাতির দেশপ্রেমের দিকটির প্রতি ইঙ্গিত করে। জন্মভূমির সন্তানের কাছে জন্মভূমির অত্যন্ত সাধারণ জিনিসগুলো অনেক মূল্যবান। মানুষ তাই প্রিয় জন্মভূমির রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যেতে চায়। আবার আসিব ফিরে কবিতায় উদ্দীপকের ফরাসি জাতির দেশপ্রেমের দিকটির প্রতি ইঙ্গিত করে। অমিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার্থে ফ্রান্সে যায়। সেখানকার সুপ্রশস্ত রাজপথ, উদ্যান, নির্মল প্রকৃতি তার খুব ভালো লাগে। রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টপেজ সব জায়গায় দেশি বিদেশি স্মরণীয় ব্যক্তিবর্গের মূর্তি স্থাপনের মধ্য দিয়ে ফরাসিদের দেশপ্রেম প্রকাশ পায়, যা আবার আসিব ফিরে কবি জীবনানন্দ দাশের দেশপ্রেমের সাথে সাদৃশ্যপূর্ণ। কবিও বাংলাকে ভালোবেসে বাংলার প্রকৃতি ও পরিবেশের সৌন্দর্য প্রকাশ করেছে। তাই বলা যায় যে আবার আসিব ফিরে কবিতাটি উদ্দীপকের ফরাসি জাতির দেশপ্রেমের দিকটির প্রতি ইঙ্গিত করে। এরপর ঘ নম্বর প্রশ্ন উত্তরটি আমরা একটু দেখি। দেখো, ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, উক্তিটি মূল্যায়ন করো। অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, উক্তিটি যথার্থ। জন্মভূমির প্রতি সবার অনুভূতি এক নয়। অনেকে বিদেশে গিয়ে জন্মভূমিকে ছেড়ে থাকতে পারে না, আবার অনেকে বিদেশের সৌন্দর্যে মোহাচ্ছন্ন হয়ে জন্মভূমিকে ভুলতে বসে। উদ্দীপকের অমিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার্থে ফ্রান্সে যায়। ফ্রান্সের রাজধানী প্যারিসের সুপ্রশস্ত রাজপথ, বিচিত্র উদ্যান, নির্মল প্রকৃতি তার খুবই ভালো লাগে। তাদের ক্যাফে, মিউজিয়াম সবকিছু তাকে আকৃষ্ট করে। উচ্চশিক্ষা শেষ করে অমিত স্থায়ীভাবে ফ্রান্সে থেকে যায়। ফরাসি সৌন্দর্যের মোহে ক্রমশই ধূসর হয়ে যায় তার স্বদেশের প্রতি ভালোবাসা, স্বদেশের স্মৃতি। উদ্দীপকের অনুভূতি ও চেতনা সম্পূর্ণভাবে জীবনানন্দ দাশের চেতনা অনুভূতি থেকে ভিন্ন, কারণ দেশকে ভালোবেসে কবি পুনরায় যে কোনো রূপে স্বদেশে ফিরে আসতে চান। আবার আসিব ফিরে কবিতায় কবি তার নিজের দেশকে অত্যন্ত ভালোবাসেন। জন্মভূমির অতি তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। উদ্দীপকের অমিত উচ্চশিক্ষাতে ফ্রান্সে গিয়ে সেখানকার সৌন্দর্যে মুক্ত হয়ে তার অতীতের স্মৃতি ধূসর হয়ে যায়। আর কবি মৃত্যুর পরও সঙ্গচিল বা শালিকের বেশে হলেও ফিরে আসতে চান তার জন্মভূমির রূপময় আকর্ষণের টানে। এ বিষয় থেকে স্পষ্ট হয়ে ওঠে যে অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, সুতরাং মন্তব্যটি যথার্থ। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পরিচালক দেখো, তোমাদেরকে 2 নম্বর সৃজনশীলের উদ্দীপকে কিন্তু একটি কবিতা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, বাংলার হাওর, বাংলার জল, হৃদয় আমার করে সুশীতল, এত সুখ শান্তি এত পরিমল কোথা পাবো আর বাংলা ছাড়া, তাই না? তো চলো ক খ গ ঘ প্রশ্ন 4 এখান থেকে একটু আমরা পর্যায়ক্রমে দেখে ফেলি।
এখান থেকে ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আবার আসিব ফিরে কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর দেখো, বাংলার সবুজ করুণ ডাঙা বলতে সবুজ প্রকৃতির ঘেরা বিষণ্ণ বাংলাদেশকে বোঝানো হয়েছে। কবি জীবনানন্দ দাশের চোখে তার জন্মভূমির সবচেয়ে সুন্দর, চারদিকে সবুজের ছড়াছড়ি, অসম্ভব সৌন্দর্যের মাসে বিষণ্ণতা থাকে, সে সৌন্দর্য ও বিষণ্ণতা একসঙ্গে প্রকাশ করতে কবি বাংলাকে সবুজ করুণ ডাঙা আখ্যায়িত করে উক্তিটি করেছেন। তবে যেমনই হোক তিনি মৃত্যুর পরও বাংলায় ফিরে আসতে চান। গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকে অবলম্বনে আবার আসিব ফিরে কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। উদ্দীপকে ও আবার আসিব ফিরে কবিতার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ ঘটেছে। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়। উদ্দীপকে বাংলার হাওয়া বাংলার জল বাঙালির হৃদয়কে সুশীতল করে তোলে, সুখ শান্তিতে ভরিয়ে দেয় বুক। প্রকৃতির এমন সুখের ছায়া পৃথিবীর বাংলা ছাড়া কোথাও নেই। আবার আসিব ফিরে কবিতায় কবিও বাংলার মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্যের চিত্র এঁকেছে। এই কবিতায় কবি ধানসিঁড়ির নদী, সঙ্গচিল শালিক, লক্ষ্মী পেঁচার সাদা বক, পাখি, নতুন ধান কাটার উৎসব, কাঠের গাছের ছায়া, বাংলার নদ নদী ক্ষেত, শিমুলের শাখাসহ কবি প্রকৃতির বিচিত্র উপকরণ বর্ণনা করেছেন। প্রিয় জন্মভূমির এ প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত কবি তাই মৃত্যুর পরেও সঙ্গচিল বা শালিকের বেশে হলেও আবার এদেশে ফিরে আসতে চেয়েছেন। এবার গ নম্বর প্রশ্ন উত্তরটি তোমরা একটু দেখো। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে কবি জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পৃক্ত আলোচনা করো। কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে কবি জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা স্বদেশপ্রেমের দিক থেকে সম্পৃক্ত। বাংলার সৌন্দর্যের সাথে আর কোনো দেশের সৌন্দর্যের তুলনা হয় না। প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশ সমৃদ্ধ। উদ্দীপকের পঙ্গুক্তিতে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে তাতে রয়েছে কবির স্বদেশপ্রেমের পরিচয়। কবি বাংলার হাওর আর বাংলার জলদের হৃদয় সুশীতল করেন। এমন সুখ শান্তি পৃথিবীর আর কোথাও আছে বলে তিনি মনে করেন না, তাই বাংলা ছাড়া আর কোনো দেশেই তার কাছে আপন নয়। এ থেকে উদ্দীপকের কবির দেশপ্রেম স্পষ্ট হয়ে ওঠে। জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। আবার আসিব ফিরে কবিতায় দেখা যায় যে কবি নিজের দেশকে খুবই ভালোবাসেন। প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। মৃত্যুর পরেও স্বদেশের সঙ্গে তার মমতার বাঁধন ছিন্ন হবে না। তিনি বারবার বিভিন্ন রূপে স্বদেশে ফিরে আসবেন। উদ্দীপকের কবি বলেছেন পৃথিবীর আর কোথাও বাংলার মতো এমন দেশ আর নাই। কবির বাংলাদেশ সব কিছুর ঊর্ধ্বে। অন্যদিকে কবি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে সঙ্গচিল শালিকের বেশে এদেশে ফিরে আসতে চান। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। কবির বাংলায় ফিরে আসার এই আকাঙ্ক্ষার পেছনে রয়েছে গভীর দেশপ্রেম। এভাবে কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে কবি জীবনানন্দ দাশের মৃত্যুর পর বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা সম্পৃক্ত। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।